মাধবী মধুতে হলো মিতালি। 18 জুলাই। শিল্পের সীমা নেই, গণ্ডীবদ্ধ থাকলে শিল্পী হওয়া যায় না, এ কথা বললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। 18 জুলাই 1943 কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়ের শুভ জন্মদিন। আরতি মুখার্জি একটি নাম, একটি অধ্যায়, নিবিষ্ট সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলা আধুনিক গানের জনপ্রিয়তার একটি কারণ তিনি, এমন বললে ভুল হবে না। আধুনিক গান তার কণ্ঠে খেলেছে ঠাট, রাগ এবং লয়ের নানান মাত্রা। শুধু বাংলা গান নয়, হিন্দি, অসমিয়া, গড়িয়া সহ মোট 6টি ভাষায় আরতি মুখার্জির গান কালজয়ী। তৎকালীন বোম্বাইতে লতা মঙ্গেশকর ও আশা ভোসলের পাশাপাশি উচ্চারিত হতো তার নাম। প্রকৃত শিল্প, নম্রতার পরিপূরক, শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা তার আজও থামেনি, থেমে যায়নি প্রশিক্ষণ। প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছেন তিনি, সমৃদ্ধ করছেন বাংলা গানের সম্ভার। নদীর যেমন ঝর্ণায় আছে। গানের যাত্রাপথ শুরু, কথা বলতে শেখা আর গানের শুরুটা প্রায় একই সময়ে। মধ্যবিত্ত সংস্কৃতিমনা পরিবারে জন্ম নিলে যা হয় আর কি, বাবা মা সবাই কোনো না কোনোভাবে গানের সঙ্গে সম্পৃক্ত, কণ্ঠ কিংবা যন্ত্রসঙ্গীত। খুব ছোটবেলায় মাটিতে বসেই বাবাকে নকল করে পিয়ানো বাজিয়েছি, শরৎ বাজিয়েছি, মা সেতার বাজাতেন, তাও নকল করেছি। সঙ্গীত গান ছিলই, বাড়িতে জ্ঞানীগুণী মানুষদের আনাগোনা ছিল। ওস্তাদ বাহাদুর খাঁ সাহেব বাড়িতে এলে দাদু বলতেন, ওহে বাহাদুর, আমার নাতনিকে একটু শিখিয়ে দিও তো। স্কুলে পড়তে পড়তেই বাসন্তী বিদ্যাপীঠে গানে ভর্তি করে দিলেন মা। সেখানে শাস্ত্রীয় ঘরানার পাশাপাশি লোকগীতি, নজরুল, রবীন্দ্র, আধুনিক সবই গানই শিখতাম। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায়। একের পর এক গুরু হিসাবে পেয়েছি সাগিরউদ্দিন খাঁ সাহেব, আলাউদ্দিন আলী খাঁ সাহেবের মাইয়ার ঘরানার গুরু। যখন যেখানে যাকে পেয়েছি গ্রহণ করার মতন গুরু মেনেছি। আজও চলছে গুরুর কাছে প্রশিক্ষণ ও সাধনা। চিনেছি চিনেছি তোমারে মন। আরতি মুখার্জির ভাষায় কথাগুলো বলবো। আমাকে যখন সঙ্গীত ভুবনে সবাই চেনেন, তখন আমার বয়স 13-14 বছর। অল ইন্ডিয়া ট্যালেন্টে প্রোগ্রাম, মেট্রো মার্ফি কনসেন্ট বিজয়ী হই আমি। লতাজি আমাকে কোলে বসিয়ে ক্যাডবেরি খাইয়েছিলেন। আশাজির সঙ্গে ইনামিনা ডিকা নেচেছিলাম মঞ্চে। তখনও স্বপ্নের মতন লাগছিল, বুঝতে পারিনি একদিন আমিও এই ভুবনে প্রবেশ করব। আর ওখানে বিচরণ ছিলেন নওশাদ সাহেব, বাসন্ত দেশাই, শ্রী রামচন্দ্রের মতন বিশ্ববরণ্য শিল্পীরা। স্বপ্ন তো মনে হবেই, আর এই প্রতিযোগিতার বিষয়টিতে আমিও রীতিমতন অভ্যস্ত ছিলাম। মা খুব ছোটবেলা থেকেই পত্রিকা দেখে দেখে বিভিন্ন প্রতিযোগিতায় আমার নাম দিতেন, এবং সবার আশীর্বাদে ও আপনাদের শুভেচ্ছায় আমি জিতেও আসতাম। কিন্তু অল ইন্ডিয়া কম্পিটিশন ব্যাপারটি এত সহজ ছিল না। এই প্রতিযোগিতার পরেই মূলত যেটাকে বলে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার শুরু হয়েছিল। তাকে যদি প্রশ্ন করা হয়েছিল গানের বৈচিত্র্য কি করে কণ্ঠে ধারণ করেন, আরতি মুখার্জি বলেছিলেন, আমি শিল্পী, আমার কণ্ঠ আমার মতন বসে রাখি। আধুনিক সিনেমার গান, বাংলা গান, হিন্দি গান, ওড়িয়া, অসমী সব গান গেয়েছি। প্রশিক্ষণ আর চর্চাটা যেহেতু শাস্ত্রীয়, তাই ধরন ধারণ বুঝতে কষ্ট হতো না। মীনা কুমারী, সুচিত্রা সেন, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, তনুজা, এমন আরও অনেকের ঠোঁটে আমার গান আছে, মানিয়েও গেছে। তবে আমার গলায় বেগম আক্তারের গান বসালে তো মানাবে না। নিজস্বতা আছে, থ্রোয়িং, মডুলেশন, এইগুলো অবহেলা করা যাবে না। যখন তাকে প্রশ্ন করা হয় কেরিয়ারের মোড় ঘুরেছে অনেকবার, বাধা পাননি, প্রিয় শিল্পী আরতি মুখার্জি তখন বলেন, মোড় ঘুরেছে অনেকবার, তা ঠিক। অল ইন্ডিয়া কন্টেস্টে জেতার পর বাংলার পাশাপাশি বম্বেতে কাজ শুরু করলাম। দো দিল চার রাহে, বয়ফ্রেন্ড প্রভৃতি ছবিতে অনিল বিশ্বাস, হেমন্ত কুমারের সঙ্গে কাজ করলাম। কিন্তু বয়স খুব কম, তাই ফিরে এলাম কলকাতায়। এখানে প্লেব্যাক ও অডিওতে গান গাইতে লাগলাম। তারপর বম্বে থেকে ডাক এলো, গেলাম। সত্যি কথা বলতে কি,
তখন বম্বে শাসন করছেন লতাজি, আশাজি। তাদের সঙ্গে গান করাটা অনেকটা স্বপ্নের মতন। সেখানে তারাই আমায় গান গাইতে এখানে সেখানে পাঠাতে লাগলেন। একদিন তা লক্ষ্মীকাঞ্চি ঠাট্টা করে বলেই বসলেন, तुमने उन 2 बहनों को क्या गुड़ खिलाया, तुम्हारे इतनी तारीफ बरसाते हैं। আমি তো ঠাট্টাও বুঝতাম না। বলছি, আমি গুড় কেন খাওয়াবো? পঞ্চম দা অর্থাৎ আর.ডি. বর্মনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও একেবারেই অন্যরকম। শিল্পী পঞ্চমকে বিশ্ব ভুলবে না, আর ব্যক্তি পঞ্চমকে ভোলা সম্ভব নয়। কত রসিকতা, কত সৃষ্টি, কত বিস্ময় বলে শেষ করার মতন নয়। তাকে প্রশ্ন করা হয় প্রাপ্তির স্মরণীয় তালিকা থেকে। আরতি মুখার্জি বলেন, লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে গান গাইতে গেলাম 1977 সালে। ওই প্রথম আমি লন্ডনে যাই। ঐতিহ্যবাহী এই হলে বিশ্বের সকল গুণী শিল্পীরা পায়ের চিহ্ন এঁকে গেছেন। সেখানে আমার সঙ্গে কল্যাণজি, আনন্দজি গেছেন ট্রুপ নিয়ে। ওরা সময়ের ব্যাপারে খুব কড়া। এক একজনের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ, ঠিক সময়ে শেষ করতে হবে। কিন্তু এ কি, আমার জন্য 45 মিনিট! তখন ওখানে কমিশনার মিস্টার গোড়া এসে বললেন, কি করব বলো, সবাই টিকিট কেটে এসেছে তোমার গান শুনবে বলে। তখন সিনেমার গানগুলো সকলের মুখে মুখে। আমি গুরুজি এবং ওস্তাদজিকে পায়ে হাত দিয়ে দুঃখিত বলে মঞ্চে উঠি। আর 2000 সালে সাহিত্যিক সমরেশ মজুমদারের জোড়াজুড়িতেই আমেরিকার ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে গান গাইতে গিয়েছিলাম। সে আর এক অভিজ্ঞতা। বিখ্যাত সব মানুষদের সঙ্গে সময় কাটিয়েছি, প্রকৃত শিল্প সাধকদের কাছে শিষ্যত্ব পেয়েছি, প্রাণ ভরে শিখতে পেরেছি। প্রতিটা মুহূর্তই আমার কাছে স্মরণীয়। এরপর তাকে প্রশ্ন করা হলো, শীর্ষস্থানীয় ক্যারিয়ার ছেড়ে আড়ালে চলে গেলেন কেন? গায়িকা আরতি মুখার্জি বললেন, 1984 সালে আমার বিয়ে হয়। তারপরে জন্ম নেয় আমার ছেলে সোহম। একের পর এক কন্ট্রাক্ট লুজ করতে লাগলাম। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী স্বামী অরবিন্দ আশ্রমে ছেলেকে মানুষ করতে হবে। 3 বছর ছেলেকে পন্ডিচেরিতে রেখে ক্যারিয়ারের প্রতি যত্নশীল হওয়া সম্ভব ছিল না। তবে চর্চা এক মুহূর্তের জন্য থামায়নি। যখন যেখানে গুরু ধরেছি, প্রাণ দিয়ে শিখেছি। রেওয়াজটা নিয়মিত ছিল। পঞ্চমদা বলতেন, শিল্পের কোনো সময় নেই, শিল্পীর কোনো বয়স নেই। আবার শিল্পীকে প্রশ্ন করা হলো, স্বামী, সংসার, সন্তানের জন্য এই ত্যাগ, দ্বিধা হয়নি? গায়িকা বললেন, সব মেয়ের মধ্যেই হয়তো এই দ্বিধা কাজ করবে। সংসার না ক্যারিয়ার, সন্তান না গান। তবে আমার ঠিক দ্বিধা নয়, আফসোস হতো মাঝে মাঝে। তবে আশাবাদী ছিলাম। সবাই বলতো, তুমি যদি আর 10টা বছর গান করতে বম্বে, আজ কোথায় থাকতে ভাবতে পারছো না। এত কিছুর মধ্যে একটাই স্বস্তি, ক্যারিয়ারে না থাকলেও গানের সঙ্গেই ছিলাম আমি। আবার থেকে প্রশ্ন করা হয়, এই ত্যাগের বিনিময়ে কি পেলে? গায়িকা উত্তর দিলেন, আমাদের সলিসিটারি ফার্ম। আমার দাদা শ্বশুর কোম্পানিটি ফার্ম করেছিলেন, কয়েকটি শাখা, প্রায় 3 পুরুষের আইন ব্যবসা। আমার ছেলের জন্য চেয়ার তৈরি, ক্লায়েন্ট তৈরি। তবুও সে শাস্ত্রীয় শিল্পী। বলে, আইন ব্যবসা আমার প্যাশন নয়, সঙ্গীত আমার প্যাশন। এখানেই আমার প্রাপ্তি। আমি তাকে শিক্ষা দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, জীবনবোধ দিয়েছি, শিল্প দিয়েছি, শিল্পী সত্তা দিয়েছি। এখন সোহম মুনিম, পিয়ানো, বাঁশি, সেতারে পরিচিত নাম। তাকে সবসময় বলি, তুমি বেছে নিয়েছ শিল্পী সত্তা। কখনো হতাশ হয়েও না। যশ, খ্যাতি কিংবা আর্থিক মানদণ্ডে শিল্প ও শিল্পীর বিচার হয় না। এরপর আবার যখন প্রশ্ন করা হলো, একজন শিল্পীর চোখে সঙ্গীতের ক্রমপরিবর্তিত ধারা, আরতি মুখার্জি বললেন, আমার মা শুনতেন কানন দেবী, উৎপলা দেবী, সন্ধ্যা মুখার্জি, তাদের গান আমি শুনেছি, তবে ততটা মন ছয়নি। আমাদের অধিকার করেছিলেন লতাজি। কণ্ঠ তো ঈশ্বর প্রদত্ত, কিন্তু গায়কী, অনুভব, থ্রোয়িং, ভয়েস মডুলেশন, অভিব্যক্তি, এগুলোই তো শিল্পীর স্বতন্ত্র সত্তা তৈরি করে। আবার একই সঙ্গে বিটলস শুনেছি, শাস্ত্রীয় কিংবা বিদেশি সমসাময়িক গান শুনেছি, কিন্তু এখন আবার সেই সব গান ভালো লাগবে না। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ধারা, বদলে যায় শ্রোতার কান। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে বাদ্যযন্ত্রে, কণ্ঠ, সুর, লয়, তাল নিয়ে। তবে এই সব পরীক্ষার আগে জানতে হবে, শিখতে হবে, দখল থাকতে হবে এবং মমত্ববোধ থাকতে হবে। নইলে ফিউশন হবে না, কনফিউশন হবে। শিল্পীকে যখন প্রশ্ন করা হলো, অনুজ শিল্পীদের প্রতি আপনার ভাবনা,
প্রিয় গায়িকা আরতি মুখার্জি বললেন, ভোর 5:30টায় দমদম থেকে টালিগঞ্জ যেতাম চিন্ময় লাহিড়ীর কাছে গান শিখতে। স্কুল থেকে ফিরে নাকে মুখে গুজে আবার গানের স্কুলে। স্টুডিওতে রেকর্ডিং শেষ করেই দৌড়। বসে আছেন ওস্তাদ। নিবেদন না থাকলে শিল্প হয় না। আর কলার বিভিন্ন শাখা একে অন্যের সাথে সম্পর্কিত। ভালো সাহিত্য বা কবিতা পড়া না থাকলে, ভালো ছবি দেখা না থাকলে, বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় না থাকলে গানটা হবে না। তবে একটা কথা, ক্ষুধা না থাকলে জোর করে খাওয়ানো যায় না। আমরা যা শিখেছি তা নিয়ে স্বর্গে যাব না, শেখাতে চাই। কিন্তু এমন আছে কজন? চেষ্টা থাকতে হবে। শিল্পীর নম্রতা, বিনয়, সততা, একাগ্রতা অনেক বড় বিষয়। শিল্পীর এই সুন্দর মতামত আজও আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমরা শ্রদ্ধা জানাই প্রিয় গায়িকা আরতি মুখোপাধ্যায়কে। আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা সেই পরমারাধ্য গায়িকা আরতি মুখার্জি সম্পর্কে কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।